মাইক্রো নিয়ে যেয়ে বাড়ির থেকে উঠায় নিয়ে আসবে, মস্তান নিয়ে গেছে। তারপরে বিয়ে করিনি আমার জন্য কখনোই। হ্যাঁ, কখনোই বিয়ে করিনি। তখন উনি আমার দিকে এরকম করে তাকায় রইছে, দু চোখ মানে ছলছল করতেছে পানিতে। কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি আমি মরে যাব। ব্রেনে রক্তক্ষরণ হয়েছিল প্রচুর। তখন ওই মামা নিয়ে হসপিটালে যায়। লাকির কথা বলা যাবে না এই মুহূর্তে। দেখতেছি কিরকম জানি দুজনে ঘুষ ঘাস করতেছে। এবার ওই আরো 2-4 জন লোকজন যাচ্ছে, যে একটু আলোচনা হচ্ছে। আমার মনে হচ্ছে কি ব্যাপার, কিছু একটা হচ্ছে, যে আমারে লোক আসছে। শুধু আমার মনে হচ্ছে কি গাড়ির শব্দ হচ্ছে। পরে যে সময় লাশের গাড়ি সত্যি সত্যি বাস্তবে আসলো, দেখার জন্য আমার মানে বুকটা ফেটে যাচ্ছিল। ওই বর আসবে এই জন্য লাশ আমার দেখতে দেয়নি। ওই দিনই বিয়ে? ওই দিনই। ওই জন্য ওইখানে লাশ রাখার হ্যাঁ, চেহারাটাই আমার মনে করার মতো কোনো নেই, এখনো মনে করতে পারি না। তাই আমি একজনের কাছে 500 টাকা দিছে। আমি সে 500 টাকা ওনার সামনেই ছিঁড়ে কুটি কুটি করে ওই জামের পাতার সাথেই মিশাই দিছি। কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যে গেস্ট আজকে এখানে রয়েছেন তার কাছে যাবার আগে আপনাদেরকে বলছি, যদি এই অনুষ্ঠানে এসে আপনি আপনার জীবন গল্প বলতে চান এবং যদি মনে হয় যে আপনার গল্প কোনো না কোনোভাবে মানুষের জীবন চলার পথকে কোনো না কোনো দিক থেকে এনরিচ করবে, তাহলে আপনি আপনার গল্পটা এসে এখানে বলতে পারেন। আমরা মনে করি যে একাডেমিক বিদ্যার চেয়ে একজন মানুষের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এটা অনেকখানি সিচুয়েশনালি অনেক অনেক বেশি পাওয়ারফুল। তো সেই অর্থে এই গল্পগুলো শুধুমাত্র গল্প নয়, এই গল্প আসলে এক অর্থে দিক নির্দেশনামূলক, জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, ওই জায়গাটাকে নিজেরা নিজেদের মতো করে উপলব্ধি করি। কিন্তু আজকে যিনি গল্পটা বলতে এসছেন তার কাছে যাওয়ার আগে বলছি, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিক আছে, আসতে পারেন আমাদের কাছে। আমাদের এখানে ফোন নাম্বার হচ্ছে 09639888877। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com এ। নাম কি আপনার? লাকি পারভিন। লাকি পারভিন। বয়স কত? 39। 39 বছর বয়স। আপনার জন্ম জেলা? যশোর জেলার কেশবপুর থানা। যশোর জেলার কেশবপুর থানা। জি। আজকে আপনি যশোর থেকে আসছেন নাকি আপনি থাকেন কোথায়? না, আমি থাকি খুলনা জেলায়। খুলনা থেকে আসছেন আপনি গল্পটা বলার জন্য। শুরু করেন আপনি লাকি। আমার আব্বা আমার মেজো মামার সাথে ব্যবসা করতো। আচ্ছা। তখন আমাদের বাড়ি আসা যাওয়া করতো। সেভাবে আর কি আমার মাকে পছন্দ করলো, করে আমার মাকে বিয়ের প্রস্তাব দিল। আমার নানার অগাধ টাকা পয়সা ছিল। তখন অলরেডি আমার আব্বার আরেকটা বিয়ে ছিল। তা আমার ওই সৎ মার কোনো বাচ্চা কাচ্চা হতো না। আপনার মা কি বড় না ছোট? ছোট। ছোট। পরে নানারা রাজি হলো। হওয়ার পরে মার বিয়ের 1 বছরের মাথায় যেয়ে আমি পেটে আসলাম। তখন আমার আব্বারে আমার আম্মু সুসংবাদটা দিল। দেওয়ার পরে আমার আব্বা বলতেছে যে আমার ওই বউর পেটেও 5 মাস হচ্ছে বাচ্চা। এবার আমার মাকে আমার আব্বা মোটেও সহ্য করতে পারতো না। আমি তখন পেটে 2-1 মাস পেটে তা থাকতো এই বাড়ি, খেতে দিত না এরকম। তারপরে আস্তে আস্তে আমার আব্বা কথাই বলা ছাড়ান দিল আমার আম্মুর সাথে। মানে কথাই টোটালি কথা বলতো না। মানে একটা কাজের মেয়ে যেরকম সেরকম ব্যবহার করতে। এমনকি যে ঘরেও আমার মাকে কোনোদিন শুতে দিত না। আমার মা বারান্দায় থাকতো। আমার মার বয়স তখন আছে 17 বছর। ওরকম একটা মেয়ে বারান্দায় থাকা মানে তো বোঝেন। তারপরেও মা কষ্ট করে থাকতো, কারোর ঘরে একটু জায়গা হতো না। এভাবে থাকতে থাকতে এবার মামা বাড়ি আসতো যেত, কিন্তু কিছু বলতো না। যে বললি এবার যদি মানে আমার আব্বাকে আমার মা প্রচন্ড ভালোবাসতো। আচ্ছা। তা কিছু বলতো না। যে বললে আবার দেখা গেল আমার নানা নানি বা মামারা, বড় মামারা যারা আছে তারা বলবে যে ওইখানে যাওয়ার দরকার নেই। তারপরে আমার মার চেহারা দেখে আর কি এরা বুঝতে পারলো যে খুব একটা টেনশনে বা ইসের ভিতরে রয়েছে। তার দেখেন মানে এইখানে এসে কিছুদিন থেকে আবারই চলে যেত আব্বার টানে, এরকম করতো। যখন আমি হব তখন আমার মামারা আর কি আমার মারে নিয়ে আসলো, আইনে এখানে আমি জন্মগ্রহণ করলাম আমার নানার বাড়ি। করার পরে আমার আব্বাকে আমার মা সংবাদ দিল। আমার আব্বা আসলো না, বা ওই বাড়িতে কেউই আসলো না। তারপরে আমার যখন 3 মাস বয়স তখন আমার মা আবার নিজের থেকেই গেছে, যে ওরা যোগাযোগ না করতে পারে, কিন্তু আমি তো যাবো শ্বশুর বাড়ি। যাওয়ার পরে কেউ কথা বলে না, মারে থাকতেও দেয় না। মা, আমি ছোট মানুষ, আমারে নিয়ে ওই মানুষের পাড়ায় ওর বারান্দায় যেয়ে থাকতো। থেকে থেকে মোট কথা তারপরও থাকার চেষ্টা করেছে। যদি আমার আব্বা একবার একটু কথা বলে আর যদি আমার মুখটা একবার দেখে, তাহলে হয়তো সন্তানের মুখ দেখলেও বাপের মন ফিরতে পারে। আমাকে দেখানোর জন্য আমার মা খুব চেষ্টা করেছে আব্বাকে, কিন্তু আব্বা নিজের থেকে কোনো সময়ই চাইনি আমার মুখ দেখতে।
যার জন্যই দেখতে পারিনি। তারপরে মা এরকম একদিন মানে আমার আব্বা আমার ওই বড় বোন তো হলো, হওয়ার পরে বড় বোনরে কোলে নিয়ে উঠানে দাঁড়ায় রয়েছে। এবার মাও আমাকে নিয়ে আমাকে ওই মানে কালির যে টিপ এগুলো দিয়ে বেশ পাউডার টাউডার দিয়ে সাজায় গুছায় মা হচ্ছে আব্বার সামনে যেয়ে দাঁড়াইছে যে তোমার মেয়ে নাও, কোলে নাও। হ্যাঁ, কোলে নাও। তখন আমার আব্বা আমাকে ওই বড় মার ভয়তে তাকায় দেখিছে, কিন্তু কোলে নিতে সাহস পাইনি। তা আমার মা খুব কষ্ট পাইছে। তারপরেও মা বলেছিল যে তুমি এরকম কেন করতেছো, আমি তো তোমাকে ভালোবাসি, আমিও থাকি সেও থাকুক। তা আব্বা কোনো কথাই বলেনি, ওইখান থেকে সরে গেছে। মা পরে ওরকম ভাবে থাকতো, এরকম ভাবে 1 বছর কাটিছে। কাটার পরে এখন 1 বছর যখন আমার বয়স হতে যাচ্ছে, তখন আব্বারা 1 বিঘে ভুঁইতে তরমুজ লাগাইছিল। এখন আমার দাদি বলল যে যদি তরমুজ ক্ষেত চকি দিতে পারো তাহলে তোমারে আমরা খেতে দিতে পারি। মানে আপনার মাকে বলছে এটা? আমার মাকে বলছে। চকি দিতে পারো মানে? মানে চৌকি দিতে হবে, শিয়ালে খেয়ে যাবে। চকি দেওয়া বলতে পাহারা দেওয়া? পাহারা দেওয়া। তরমুজ ক্ষেত পাহারা দিলে তারপরে খাইতে দিবে, নাহলে খাইতে দিবে না? না। তা আমার আম্মু ভাবলো যে তারপরেও তো 2টো ভাত আমি খেতে পারবো। আপনার মার এতটা মেনে নেওয়ার মানসিকতা কেন? আপনার আমার আব্বাকে প্রচন্ড ভালোবাসতো। ও আচ্ছা, ভালোবাসতো। এটা আপনার মার কাছ থেকে শোনা? হ্যাঁ। আচ্ছা। আমি দুধ খেতে পারতেছি না, মার পেটে খাবার না থাকলে কি কখনোই বাচ্চা দুধ পায়? তা এখন সেই অপারে আমার মা রাজি হলো। এখন আমার মা ওই তরমুজ খেতে বসে থাকতো, চৌকি দিত। 1 বিঘা ভুঁইতে তরমুজ লাগানোর পরে এই মাথায় বসলি ওই মাথায় শিয়াল খেয়ে গেলি, একটা মহিলা মানুষ সে যাইয়ে তারপরে তাড়াবে, ততক্ষণ তো শিয়াল একটা তরমুজ খেয়েই ফেলায়। এখন ওই একটা তরমুজ একদিন এরকম খেয়ে গেছে, মার সেদিন খেতেই দিইনি। তরমুজ খেয়ে গেছে, তাহলে তো ভাত হবে না। তারপরেও আমার মা আসেনি। আমার মা খুব চেষ্টা করেছে থাকার জন্য। চলে গেলে মানুষ বলবে যে আমার একটা মেয়ে যেহেতু হয়েছে, সে তো মানুষ, আমার মেয়ে একসময় বিয়ে দিতে হবে, তখন মানুষ বলবে যে ওর মার আগে এক জায়গায় বিয়ে ছিল। অনেকদিন হচ্ছে মামার বাড়ি আমাকে মা নিয়ে যায় না। যে মামার বাড়ি যেতে গেলে যদি মানে বাই রোডে যাওয়া হয় তাহলে 30-40 টাকা খরচা হয়, তা নাহলে হেঁটে যেতে হবে। তা আম্মুর কাছে তো তখন টাকা পয়সা কিছু না, কিভাবে যাবে? আমার সেজো মামা আর আমার বড় মামা দুইজনে গেছে, যাই দেখে যে আমার মা তরমুজ বনে তরমুজ চকি দিচ্ছে, আমি কোলে রয়েছি, খুব কান্নাকাটি করতেছি দুধের জন্য, দুধ পাচ্ছি না। এখন আমার মামারা বলতেছে যে বুবু কি অবস্থা, তোমার কি অবস্থা, আর লাকিরও বা কিরকম অবস্থা, এ কি অবস্থা হয়েছে তোমাদের? তা মা বলতেছে কই কি হয়েছে, কিছুই হয়নি। বললো কি বুবু আমরা একটু পানি খাবো, তুমি যাও দিয়ে একটু পানি নিয়ে আসো তো। আর মামারা রয়েছে খেতে, বাড়ির পাশেই ক্ষেত। তখন আমার মা পানি আনতে গেছে, এই ফাঁকে আমার 2 মামা আমাকে নিয়ে চলে আইছে বিলদে বিলদে। মাকে বলে নাই? মাকে বলে নাই। এবার মা পানি এনে দেখে যে আমার মেয়েও নাই বাইরেও নাই। তখন মা অপেক্ষা করতেছে, তাহলে হয়তো কোথাও ঘুরতে গেছে বা বাড়ি নিয়ে গেছে দেখানোর জন্য লাকিরি, তা হয়তো বা ফিরে আসবেন। এবার অপেক্ষা করতে করতে সন্ধ্যা পার হয়ে গেছে। তখন মা যখন দেখতেছে সন্ধ্যা পার হয়ে গেছে এখনো মেয়ে নিয়ে আসতেছে না, তাহলে মেয়ে নিয়ে আর আসবে না। মা তো আর থাকতেও পারতেছে না, মানে বাপ তো মার সাথে কথা বলে না বা ওই বাড়ির কেউই কথা বলে না, তাহলে মা তো আমারে নিয়েই থাকে, মানে আমিও যদি না থাকি মা কিভাবে থাকবে? মা করলো কি যে ওইখান থেকে মা ওই বড় গাং, মানে সে গাং আমি পরে দেখেছি, আমি একটু বড় হয়ে, সে গাঙ্গের দিকে এরকম তাকালে পুরো কালো পানি একেবারে। তা আমার মা আমার জন্য ওই গাং পাড়ি দিয়ে চলে আইছে সন্ধ্যার পরে। আসার পরে পুরো শাড়ি টাড়ি সব ভিজা। পরে আসার পরে মামারা জিজ্ঞেস করতেছে যে আসবি না, তা আসলি কেন? এবার মা বলতেছে তা আসবো না, আমার মেয়ে নিয়ে চলে আসিস, তা আসবো না কেন? তারপরে এবার নানারা করলো যে আমার মাকে আর যেতে দেবে না। আচ্ছা। মা থাকলো, কিছুদিন থাকলো, যে আস্তে আস্তে দেখি আমার আব্বার সাথে যোগাযোগ করে কোনোভাবেই আমি এই বাড়িতে যেতে পারি কিনা। মা আমাদের তখন তো ফোনের যুগ না, সিটির যুগ। মা সিটি লিখে লিখে ওই পোস্ট করতো, কয়েকটা সিটি লিখেছে। আমার আব্বা কোনো সিটির উত্তরও দেয় না বা মাকে নিতেও আসে না। মা বলেছে দেখো আমার আর জাতি দেবে না, এরকম এই তোমার মেয়েও এরা রাখবে, আমারও রাখবে, আমার এরাকে দেখা গেল অন্য জায়গায় আমার বিয়ে ঠিয়ে দিয়ে দেবে না, তুমি আমারে নিয়ে যাও। আচ্ছা। কিন্তু আমার আব্বা কখনোই আসেনি। বছর কি বছর হয়ে যাচ্ছে, আমার আব্বা যোগাযোগ করে না। আমার যখন বয়স 2.5 বছর, তখন হচ্ছে আমার মেজো মামা বলতেছে যে বুবু তুমি
লাকিকে আমাকে দিয়ে দাও, তোমারে আমরা ফিরে বিয়ে দেবে। আমার নানারে বললো যে বউরে ফিরে বিয়ে দিয়ে যাক। সেভাবে আমার মামা আমাকে ধরে নিল আর আমার মাকে ফিরে আবার বিয়ে দিল। আমার মেজো মামা যখন 6 বছর বয়স, তখন তার একটা কাজের ভিতরে যাওয়ার ইচ্ছা, এই জন্য যে সে আমাকে মেয়ে হিসেবে গ্রহণ করেছেন, যে আমি মানুষ করব, ওকে মানুষের মতো মানুষ করব। এই জন্য আমার মেজো মামা বিদেশ চলে গেল। আর আমার মা এই শ্বশুরবাড়ি যাতায়াত করতো, আমাকেও নিয়ে যেত। আর মাও মাঝে মাঝে, আমি বেশিরভাগই নানির কাছেই থাকতাম। পড়া শুরু করলাম, নানির প্রতি বেশি টান মার থেকে। এভাবে আর কি থাকলো। তারপরে আমার মামা বিদেশ চলে গেল। 9 মাস পরে নানা মারা গেল। তখন আমার মামা আবার বাড়ি চলে আসলো, যেহেতু বাবা মারা গেছে। তখন আমার বয়স 7 বছর। আমি খুবই আহ্লাদে মানুষ হয়েছি মামা বাড়ি। খুব, মানে একটা মেয়ে বাবার কাছেও এতটা পায় না। কাপড় চোপড়, খাওয়া দাওয়া, চলা স্টাইল সবকিছুর ভিতর দিয়ে আমি অনেক ভালোভাবে বড় হয়েছি। আচ্ছা, নিজের বাবার কাছে যাইতেন না, আমি যখন ক্লাস 3-তে পড়ি, মামা বাড়ি বাজারে স্কুলে আমি পড়ি। আমাকে কে জানি এসে বলেছে যে এরকম তোর না তোর বাপ আইছে দেখতে। এই শুনে আমি, মানে আমার বাপের প্রতি এত একটা ভয় ছিল যে আমাকে নিয়ে যাবে মনে হয়, এরকম একটা ধারণা ছিল। কেন ছিল জানি না। আমার নানির রেখে তো আমি কোথাও থাকতে পারবো না। ওই শুনে আমি মানে বিল দিয়ে ওই যে এক ধরনের গ্রামের ভাষায় বলে 34 মাসের ঢেলা আর কি, মানে খুব ধারী ওগুলো। ছোট মানুষ আমি, ওর পথ দিয়ে পা দিয়ে দৌড়ে বাসায় চলে আইছি। আমার পা কাইটে রক্ত রক্ত হয়ে গেছে। আমার নানি বলতেছে কি ব্যাপার, এরকম পা কাটিছে কি করে? বলছে আমার আব্বা এসে আমার ধরতে। তাই আমি, বাপ মানে আতঙ্ক ছিল। আতঙ্ক ছিল। এখন সেভাবে রয়েছে। কিছুদিন পরে আমার মামা বাড়ির ওইখানে অন্য যে চাচাতো মামারা রয়েছে, তারা আমার আব্বাদের গ্রামে যেত তরকারি কিনতে। তাই এরকম একজনের কাছে 500 টাকা দিছে। এত বছর পরে তার মনে হয়েছে যে আমার মেয়ের জন্য আমার 500 টাকা দেওয়া দরকার। তখন আমি আছে খেলা করতেছি বসে বসে বারান্দায়, জামের পাতা নিয়ে খেলা করতেছি। তখন আমার সেই চাচাতো মামা এসে বলতেছে কি যে তোর আব্বাদের ওখানে গেছিলাম তরকারি কিনতি, তো তোর আব্বাই 500 টাকা দিছে। আমি সেই 500 টাকা উনার সামনেই ছিঁড়ে কুটি কুটি করে ওই জামের পাতার সাথেই মিশাই দিছি। কেন? ঘৃণা বাপের প্রতি, যে এত বছর হচ্ছে আমার বাপ আমার কোনো খোঁজ খবর নেয়। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 3-তে। বিষয়টা বললাম কি যে আর কোনোদিন তুমি টাকা নিয়ে আসবা না, আর আমার বাপরে দেখলি তুমি বলবা যে লাকি টাকা নেয়নি। যে বাপরে কোনোদিন আমি এখনো চোখেই দেখতে পারলাম না, তার টাকা নেবো কেন? আমি তো আমার বাপরে চিনিই না যে কে আমার বাপ। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমাদের বাজারের স্কুলে ভর্তি হলাম। হওয়ার পরে ওইখানে আমার আব্বাদের, ওই আমার আব্বা ওই আমার মামাদের আছে ওই বাজারের রাস্তা আছে পিস করতেছে, ওরই কন্ট্রাক্ট নিছে আমার আব্বা। এখন আমি স্কুলে যাই, আর ওই লোকটা আমাকে ফলো করে, খুব ফলো করে। আমি তো জানি না যে ওই লোক আমার বাপ। আব্বারও তো তখন বয়স বেশি না। তা আমি শুধু মনে মনে ভাবতাম যে এই লোকটা আমাকে দেখে এরকম ফলো করে কেন, মানে দুধ চরিত্র এরকম মনে করতাম। কয়েকদিন এরকম হয়েছে যে উনি তাকায় থাকে, আমি যত দূর হেঁটে যাব উনি আমার দিকে তাকায় থাকবে। একদিন এরকম কলে পানি নিতে আইছি, মাঠের কোনায় এসে কলটা ছিল, মানে বাজারের ভিতরে। তা আমি পানি খাচ্ছি গ্লাসে, এখন উনি এগোয় আইসে, এসে বলতেছে যেরকম মা আমার 1 গ্লাস পানি দিবা। তখন আমার খুব রাগ হয়েছে যে এ তো সেই লোকটা যে আমার আসার সময় ফলো করে। তারপরেও পানি যেহেতু চাইছে দিতে তো হবে, আমি দিছি পানি। তখন পানি কি নেবে, উনি আমার মুখের দিকে তাকায় রয়েছে। আমার প্রশ্ন করেছে তোমার আব্বার নাম কি। আমার আব্বা জানতে চাইছে যে আমি আমার বাপের নাম জানি কিনা বা পরিচয় দিই কিনা। তখন আমি বললাম যে আমার বাপ নাই, আমার মার নাম শিফালি। এটা মনে আছে আপনার স্পষ্ট? স্পষ্ট মনে আছে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি ক্লাস 6-এ পড়ি। তখন উনি আমার দিকে এরকম করে তাকায় রয়েছে, দু চোখ মানে ছলছল করতেছে পানিতে। কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি আমার আব্বা। আমি খুব আনন্দ ফুর্তি করতাম স্কুলের ভিতরে, মানে আমি সব থেকে বড় লোক ছিলাম। আমি প্রতিদিন বান্ধবীদের 30টা করে সিঙ্গাড়া আমি খাতাম প্রত্যেক দিন। টাকা পেতেন কই? আমার মামা তখন কি বিদেশে? আমার মামা হোটেল ঠিক করে দিছিল যে আমার ভাগ্নি যা নেবে তাই সব খুব আদর করতো আপনাকে মামা? খুব আদর করতো। কোন মামা এটা? মেজো মামা? মেজো মামা। আমি ভাবতেছি মনে হয়। আর মা তখন শ্বশুর বাড়িতে? মা শ্বশুর বাড়িতে। ওই দিনই আমার আব্বা 1 কেজি মিষ্টি কিনে দপ্তরি দিয়ে স্কুলের ভিতরে ফাটাই দিছে। এখন দপ্তরি নিয়ে যায় আমাকে বলতেছে যে লাকি
এদিকে আসো। আমি মনে করছি যে হয়তো বা আমার মামা দিতে বলিছে এই জন্য মিষ্টি দিচ্ছে। মিষ্টিটা আমি হাতে নিছি, নেওয়ার পরেই উনি আমারে বলতেছে যে মিষ্টিটা কে দিছে জানিস? তা আমি বলতেছি কে দিছে? বললি তো খাবি না। তা আমি বলছি কি কে দিছে বলেন? তোর আব্বা দিছে। আমি তখনই ওনারে মিষ্টির প্যাকেটটা দিয়ে বললাম কি আমি ভিখারি না, ইচ্ছা করলে এরকম 10 কেজি মিষ্টি আমি কিনে সবারই খাওয়াতে পারি। আমি এই মিষ্টি আমার খাওয়ার দরকার নেই, যে দিছে তার কাছে দাও। আমার সামনে যদি কোনোদিন এসে আমার আব্বা বলতে পারে যে আমি তোমার বাপ, তোমার মিষ্টি দিচ্ছি, এক প্যাকেট নাই, একটা আমি সেদিন খাবো। তা বলতেছে কি তোর বাপ তো তোর সামনে আসতে চায়, ভয়তে আসতে পারে না, তুই যদি কিছু বলিস। আমার আব্বা আমার সামনে আর আসলো না। তা মামার ইচ্ছা ছিল যে মামা আমাকে 20 লাখ টাকা, আর তখনকার 20 লাখ টাকা আর তখনকার 5 ভরি মানে স্বর্ণ জি আমাকে দিয়ে আমাকে বিয়ে দেবে। মেজো মামার ইচ্ছা। মেজো মামার ইচ্ছা। জি এই কথা আমার খালু যখন শুনলো, বড় খালু, তখন তার ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলো যে তাহলে টাকাটা বাইরেও যাবে না, গহনাটাও বাইরে যাবে না। বড় খালুর ছেলের সঙ্গে? ছেলের সঙ্গে। আচ্ছা। টাকা দেবে তো আমার মেজো মামা, আচ্ছা। যে আমারে মানুষ করেছে, যে আমারে মেয়ে বলে দাবি করে। এই মামা কি বিবাহিত ছিল না? না, বিয়ে করিনি আমার জন্য কখনোই। তাই নাকি? হ্যাঁ, কখনোই বিয়ে করিনি মামা। মামারা কেউ কেউ আসলেই, মামা আসলে সেই লেভেলের মামাও হয়। সেই লেভেলের মামা আমার। তারপরে আমার খালু আমার মামাকে প্রস্তাব দিল যে দেখ এরকম লাকি তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তা তুই তো বিয়ে দিতে চাচ্ছিস, তা আমার ছেলের সঙ্গে দিলি কি কোনো অসুবিধা? তা মামা বলল না, আমিও তো চাচ্ছি যে আমার মেয়েটা ভালো থাকুক, হ্যাঁ আমি রাজি। কিন্তু মামা কখনোই আমার মতামত নেয়নি, বা আমার অন্য যে মামারা ছিল, বা আমার নানি ছিল, আমার মা আছে, বা আমার যে বর্তমান বাবা, তার অনুমতিও আমার মামা নেয়নি। আমার যে ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করছিল, সেই ভাইয়ের কোলে উঠে আমি বড় হয়েছি, অনেক বড় আমার থেকে। খালাতো ভাই? খালাতো ভাই। তা ভাইয়া বলতো কি দেখ বুন্ডি, তুইও রাজি হইস না, আমিও রাজি হব না, আমাদের বিয়ে যাতে না হয়। তারপর ওই খালু কিন্তু ওই মানে টাকার লোভে, গহনার লোভে খুব চেষ্টা করিল আমারে, মানে খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপর যখন দেখলো যে আমি রাজি হচ্ছি না, খুব চেষ্টা করলো আমারে মাইক্রো নিয়ে যেয়ে বাড়ির থেকে উঠাই নিয়ে আসবে, মস্তান নিয়ে গেছে। তারপরে খালু? খালু যে আমি রাজি হচ্ছি না, তাও পারিনি। অন্য মামারা আমার অন্য এক জায়গায় লুকায় রাখিছিল, মানে আরেক গ্রামে, যাতে খালু হচ্ছে না নিতে পারে। এবার সেই দিনকে ওইখান থেকে এসে তার ভীষণ রাগ হয়ে গেছে, 2-3 দিন ফেরত গেছে সে। এবার মামার আমার কথা ছিল কি আমার সাথে মামার, যে কখনোই আমি যাতে কোনোদিন না শুনি যে আমার মেয়ে প্রেম করেছে, তাহলে কিন্তু দেশে আমার লাশ আসবে। ইন দ্য মিন টাইম বাবার আর যোগাযোগ নাই? না, খালু কয়েকবার এরকম নিতে এসে না পেরে তারপরে রেগে মেগে বাসায় চলে গেছে। যাই আমার খালাকে বলতেছে যে তোর ভাই লাখ লাখ টাকা পাঠায় না, তোর ভাগ্নি সেটা খরচ করে বেড়ায়, আনন্দ ফুর্তি করে বেড়ায়, টাকা বন্ধ করে দেব আমি আজকে। টাকা বন্ধ করে দিব আজকে? হ্যাঁ, আজকে টাকা বন্ধ করে দিব, আর ওর যাতে দেশে লাশ আসে সেই ব্যবস্থা করব। রেগে গেছে অনেক? রেগে গেছে। রেগে যে খালাকে কথা বলেছে, বলার পরে আমার মামার কাছে হয়তো চিঠি লিখেছে, নয়তো বা ফোন করেছে। তখন নপাড়া থেকে ফোন করা থাকতো যেত। আপনার মামা ওই সময়টাতে? মামা থাকতো ইউরোপ। মামার কান পর্যন্ত পৌঁছেছে যে এরকম তোমার মেয়ে এরকম প্রেম টেম করে বেড়াচ্ছে, হ্যাঁ, খুব মানে সে একটা উচ্ছৃঙ্খলা মেয়ে হয়েছে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেছে, এরকম মানে খুব বাজে একটা কথা। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি ক্লাস 7-এ পড়ছি। যেহেতু আমার মামা এটা ডিক্লার দিছে যে যদি কোনোদিন আমার মেয়ে প্রেম করে সেদিন আমার দেশে লাশ আসবে, তাহলে এই কথা তো একটা অস্ত্র হিসেবে ধরা যায়। এই জন্যই খালু আর কি এই কথা বলার পরে মামা খুব কষ্ট পেয়েছে। পাশে যে বন্ধুটা ছিল, যে কলিগ পাশের রুমে, তার বলেছে তার বাসা ছিল খুলনাতে, তো বলতেছে ইব্রাহিম আমি আমার ভালো লাগতেছে না, আমি বাসায় চলে যাচ্ছি। এবার সে বলতেছে কেন? তা হচ্ছে আমার এমনি খারাপ লাগতেছে শরীরটা, আমি বাসায় চলে যাচ্ছি। বলছে আমিও যাবো তাহলে তোর সাথে। মানে মামার মুভমেন্ট দেখে ওনার একটু সন্দেহ লাগিছে। তারপরে আস্তে আস্তে বলতেছে যে এই বিষয় আমার মেয়ে সম্পর্কে এই শুনলাম, আমি আর বাইসি থেকে কি করব, আমি মরে যাব। তখন আপনাকে মেয়ে বলে সম্বোধন করতেন? হ্যাঁ, আপনি কি ওনাকে বাবা ডাকতেন? না, মামায় বলতাম, কিন্তু উনি আমাকে মেয়ে বলতো। এগুলো শুনছেন আপনি পরবর্তীতে? ওই মামার কাছ থেকে শুনছি যে মামা ছিল, মামার সাথে মামা ছিল হাই প্রেসার। আপনার সঙ্গে বাড়িতে কথা বলা যায়? যে একজনের কথা তো যাচাই করতে হবে। কথা বলা যায় না। ও কথা বলা যাইতো না? না, চিঠি যাইতে আসতে 1 মাস লাগতো। আর যদি কথা বলা যেত এক্সচেঞ্জের মাধ্যমে, সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে যশোর জেলা।
ও যেটা ওনারা বলছে। হ্যাঁ, ওনারা বলছে যেটা ওইখানে যাই হোক, এখানে একটা মিসকমিউনিকেশন আছে। তো তারপরে কি হয়েছে? তখনই মামা স্ট্রোক করেছে। স্ট্রোক করে মামার আর কি খুব খারাপ অবস্থা, ব্রেনে রক্তক্ষরণ হয়েছিল প্রচুর। জি। তখন ওই মামা নিয়ে হসপিটালে যায় মামাকে, কিন্তু আমরা তো কিছুই জানি না এর ভিতরে। যখন আমার খালু ওই যে নিতে আসতেছে, আমার ডিস্টার্ব করতেছে, বারবার নিতে আসতেছে, তখন আমি একটা চিঠি লিখলাম যে মামা তুমি আমাকে বড় করিছো, কিন্তু আমার অন্যান্য মামারা তো আমাকে তোমার টাকা দিয়েই মানে গাইড দিয়ে বড় করিছে, আর আমি এমন কোনো কাজ কখনোই করব না যাতে তোমার মাথা নিচু হয়। ভাইজানের সাথে আমারে তুমি বিয়েটা দিও না মামা, তাহলে আমি কখনোই ভালো থাকবো না। মামা তো হসপিটালে, এবার ওই কলিকির বাসায় যায় আর কি সিটিটা পাইছে, ও যে সিটি ফেলানো রয়েছে, পরে দেখে যে আমার মামার সিটি। পরে উনি হসপিটালে নিয়ে যায়, মামার তখন একটু জ্ঞান ছিল অল্প, তখন ওই বলতেছে হাবিব এরকম তোর মেয়ে চিঠি লিখেছে, তাকে আমি পড়ে শোনাবো। তা মামা এরকম গান নাড়াইছে যে হ্যাঁ। তখন উনি পড়ে শোনাইছে আমার চিঠিটা। শোনানোর পরে মামা ওইখানে বলল যে তুই এক কাজ করবি, যে তুই, আমি তো আর বাঁচবো না, আমার মেয়ে যাতে ওইখানে বিয়ে না দেয়, তুই সর্বোচ্চ চেষ্টা করবি, বাংলাদেশে যে বলবি যে আমার মেয়ে যাতে ওইখানে না দেয়। এই বলে মামা ওইখানে মানে মারা গেল। মারা যাওয়ার পরে ওই যে মামা ছিল, ওই মামা আর কি মানে সবকিছু ঠিকঠাক করে ঠরে মামা মারা যাওয়ার কতদিন পরে জানছেন আপনারা এটা? মামা মারা যাওয়ার 1 সপ্তাহ পরে আমরা জানছি। কিভাবে জানছেন? এটা হচ্ছে আপনার মামা সম্ভবত সচিবালয়ের মানে সরকারি আধা সরকারি কোনো চাকরি করতো, যার জন্য সচিবালয় আইছিল মামার প্রথম লাশের সংবাদ। আচ্ছা। এবার সচিবালয় থেকে আমাদের চিঠি পাঠাইছিল বাসায়। 1 সপ্তাহ পরে চিঠি আসলো। আমি তখন ক্লাস 7-এ উঠেছি। তা গরমকাল, আমি আমার মামাদের বাড়ি একদম ঘরের পাশে একটা দোকান ছিল, আমি দুপুরবেলা খেয়ে ওইখানে বসতাম একটু বাতাসে। পোস্টমাস্টার এসে বলতেছে কি লাকি তোর নামে চিঠি আইছে। তা খুব খুশি যে আমার মামা আমার চিঠি পাঠাইছে, প্রতি মাসেই তো চিঠি পাঠায়। এবার খুশিতে খুশিতে আমি চিঠিটা হাতে নিছি, ভিতরে খুলে দেখি যে ইংলিশে লেখা। এখন আমি তো ক্লাস 7-এ পড়ি, ইংলিশ তো পড়তে পারবো না ওইভাবে চিঠি। আমার খালু আছে একটা এমবিবিএস ডাক্তার, আমি যাই খালারে বলতেছি খালা এই মামার চিঠি আইছে কিন্তু ইংরেজিতে লেখা, তো আমি পড়তে পারতেছি না, তা খালুর একটু বলো দিন তুমি যে আমার এই চিঠিটা পড়ে একটু শুনতি। এখন খালুর এই ঘরে নিয়ে যায়, বলতেছে কি দেখো দিয়ে এরকম হাবিব চিঠি পাঠাইছে, তাই ইংরেজিতে লেখা, লাকি তো পড়তে পারতেছে না। খালু চিঠিটা পড়ে চুপচাপ হয়ে গেছে। মৃত্যু সংবাদ। হ্যাঁ, চুপচাপ হয়ে গেছে। এবার আমি তো অপেক্ষা করতেছি বারান্দায় যে কি বলে। এবার আমি খালার বলতেছি খালা তা কি লিখিছে, তা খালু তো কিছু বলতেছে না। এবার খালা আবারও যায় বলতেছে যে তুই কি লিখিছে বলো না কেন, দাঁড়ায় রয়েছে মেয়েটা শোনার জন্য। খালা বাইরে এসে বলতেছে কি যে ও কিছু না, এমনি তোদের কোনো সিটি না, ও আইসে সচিবালয় থেকে অন্য একটা বিষয়, ও তোর মামা পাঠায়নি। খালা ওই কথা বলার পরে আমার একটু সন্দেহ, আমি আবারও সিটিটা হাতে নিছি। নেওয়ার পরে আমি ভাবতেছি যে মামা সিটি আমার নাম লেখা উপরে, তাহলে কিভাবে আমার মামা সিটি হয় না। এবার ওরা স্বামী স্ত্রী দুইজনে মনে হয় বলা বলি করেছে, বিশেষ করে লাখি আর ওর নানি দুজনকে এই সংবাদ দেওয়া যাবে না। দেখতেছি কিরকম জানি দুজনে ঘুষ ঘাস করতেছে। এবার ওই আরো 2-4 জন লোকজন যাচ্ছে, যে একটু আলোচনা হচ্ছে। আমার মনে হচ্ছে কি ব্যাপার, কিছু একটা হচ্ছে, যে আমার লোক আসছে। চলে আইসি ওইখান থেকে ওই চিঠিটা হাতে করে নিয়ে। এবার আমার সেজমাই বলতেছে কি হয়েছে, আমি বলছি কি জানি মামা চিঠি লিখেছে, তাই ইংলিশে আমি তো বুঝতেছি না, ওরা তো বলতেছে না, কিরাম জানি ওরা করতেছে। এখন আমার সেজমামি গেছে, যে শুনলো, শুনে বলল মানে তখন ওরাও বললো, মামিও বললো যে লাকিরি কথা বলা যাবে না এই মুহূর্তে, তাহলে তো কান্নাকাটি করে পুরো ইয়ে যাবে না। মামি এসে বলতেছে যে এরকম তোর মামা একটু অসুস্থ, তাই আসছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, তাই সেইখান থেকে আর কি এই চিঠিটা আইছে। এখন আমি ছোট মানুষ, আমার যেটা বুঝাচ্ছে আমি সেটাই বুঝতেছি, কিন্তু আমার কেন জানি আমার বুকের ভিতরে মানে ভাঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। মানে আমি টের পাচ্ছি যে আমার মানে হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু আমার মামা যে মারা যাবে এটা আমি কখনোই ভাবিনি। মানে আমার মাথায়ও আসেনি যে মামা মারা যাবে। হয়তো মামা অসুখ বিসুখ হয়েছে, এরকম মুরব্বীরা সবাই এক জায়গায় ওই কথাবার্তা বলাবলি করতেছে, কিন্তু আমার কখনোই সেই আলোচনার ভিতরে আমার রাখতেছে না। আমার আমার নানিকে, নানিরও শুনতে দিচ্ছে না, আমাকেও না। যখনই যাচ্ছি তখনই তারা অন্য প্রসঙ্গে কথা বলতেছে এরকম। পরের দিনকে এবার মামার লাশ আনতে যাবে, মানে লাশ তখন বাংলাদেশে চলে আইছে সচিবালয়ে। ওরা সবাই আলোচনা করেছে যে আস্তে আস্তে লাখিরি
আস্তে আস্তে শয়ে শয়ে বলতে হবে, এক ধাক্কায় বলা যাবে না যে ওর মামা মারা গেছে, কারণ আমার মামা ছিল আমার পৃথিবী। এখন আমার মা আমাকে বলতেছে যে তোমার কি আমার পরে দরদ বেশি না মামার পরে? আপনার মা এটা বলতেছেন? হ্যাঁ। তো আমি বলতেছি আমার মামার পরে। তা বলতেছে আমি তো তোমার পেটে রাখিছি। তো বলছে, তারপরে আমার মামার পরে। তো তারপরে তো আমি বলতেছি তারপরে আমার নানির পরে। তো তারপরে তোমার পরে। এই কথা বলার পরে তখনও মা বলতে পারলো না। পরে আবারও মা চেষ্টা করলো। চেষ্টা করে মা আমার বলতেছে কি যে তোমার মামা তো অসুস্থ, তা তোমার মামা যদি কিছু হয়ে যায় তা তুমি যদি কান্নাকাটি করো তো তোমার নানি কিন্তু মরে যাবে না। নানির পরও প্রচন্ড টান আমার। তখন আমার মা বলতে পারলো না যে আমার মামা মারা গেছে, শুধু আমার মুখের দিকে তাকায় যে আমার পুরো পৃথিবী তো আমার মামা। তাই যারা আনতে যাবে লাশ, তারা আছে বলা বলি করতেছে যে কিসে আনবে লাশ, ঢাকা থেকে কিসে নেবে। এক নানা আলোচনা করতেছে, মুরব্বীরা, সে নানা বলে উঠিছে কি টিরাকি করে আনলি তো হয়ে যায়। তখন আমি ওইখানে উপস্থিত, আমি বলতেছি আমার মামা আসবে প্রাইভেট করে, টিরাকে আসবে কেন? তা আমার আর এক নানা বলতেছে কি যে আরে না, ও তো বোঝে না, মূর্খ মানুষ, মানে প্রাইভেট কার বলতে গেছে, ও সে টিরাক উল্লেখ করে ফেলিছে। আমি তখনও বুঝতে পারিনি যে আমার মামা মারা গেছে, হয়তো গলতি উপরে মানুষের। আপনার আসলে ছোটবেলায় দেখা ওই স্মৃতি তো মনেও নাই। না, মামাকে তো আপনি সে অর্থে দেখেনও নাই বলা চলে। না। হ্যাঁ, কারণ উনি কিন্তু দেখে নাই, কারণ দেখছে যে বয়সটাতে, সে বয়সে তো ওনার মনে থাকার কথা না সারা জীবন ধরে ধরে। জি। এবারে বলার পরে আমি তখনও বুঝতে পারিনি যে আমার মামা মারা গেছে। হুম। এবার লাশ আনতে গেছে, যখন মানে মাওয়া পার হয়ে গেছে, তখন আমার খালু ফোন দিয়ে বলতেছে এবারে লাকিরি বলতেই হবে। হুম। আর মা রে, দুজনরে না বললি ওরা দুজন হঠাৎ করে দেখলি হয়তো বা স্ট্রোক হবে। সবাই মিলে বললো যে তোর বাবা যদি মারা যায় তো তুই কান্নাকাটি করলি, তোর নানি হয়তো স্ট্রোক করবে, তো চাস কি নানি স্ট্রোক করুক? তখন বলতেছি না, তা আমার মামা মারা যাবে কেন? যখন আমার মামা মারা যাবে সংবাদ বলিছে, তখন আমার মনে হলো কি আমার পুরো পৃথিবী মনে হলো কেঁপে গেল। আমার পায়ের তলে মাটি, মনে হলো আমি ওইটুকু মানুষ, ক্লাস 7-এ পড়ি। মানে আমার কিভাবে বোঝাবো আমি বলতে পারতেছি না যে কিভাবে আমার কি হয়েছিল তখন। ওইখানে কান্নাকাটি করতে থাকলাম। তো নানিরই তুই বুঝ দিবি, তুই ছাড়া নানিরই কিন্তু কেউ বুঝ দিতে পারবে না। এবার আর সবাই আমারে বুঝ দিয়ে আবার এই নানিরই যেয়ে বলতিছে যে তুমি যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু লাখি কিন্তু বাঁচবে না। এই একটা সুবিধা গ্রামের মানুষজনের, একসাথে অনেক মানুষজন থাকে তো, এই অনেক বিপদে সবাই মিলে পাশে থাকে, অনেক আনন্দে সবাই শেয়ার করে। যদিও গ্রাম্য পলিটিক্স খুব, মানে খুবই জঘন্য পলিটিক্স অনেকে বলেন, কিন্তু এই আপদ বিপদের জায়গাগুলো একটু, এই কিছু বেনিফিট তো ডেফিনেটলি আছে। জি। তারপর? তারপর নানির যে বলতেছে যে তুমি যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু লাকি বাঁচবে না। হুম। আমার বলতেছে নানি যে তুমি যদি কান্নাকাটি করো তোমার নানি বাঁচবে না। এবার আমরা দুইজনরে কিন্তু বাঁচানোর চেষ্টা করেছি। হুম। তারপর আমি নিজেদের কন্ট্রোল করতেছেন। হ্যাঁ, হুম। ওই বারান্দায় বসে রয়েছি, সবাই বসে রয়েছে, কেউ ঘুমাচ্ছে, বসে রয়েছি। শুধু আমার মনে হচ্ছে কি গাড়ির শব্দ হচ্ছে। পরে যে সময় আমার লাশের গাড়ি সত্যি সত্যি বাস্তবে আসলো, তখন আমি দৌড়ে চলে গেছি, রাস্তায় যেয়ে দেখি মানে গাড়ি এসে দাঁড়ালো। দেখার জন্য আমার মানে বুকটা ফেটে যাচ্ছিল। মামার গাড়ির কফিন দেখলাম, মানে গাড়িতে লাশের কফিন দেখে বুকটা তো ফেটে যেতে লাগলো। সবাই ধরে টরে নিয়ে আসলো, এনে রাখলো, মামার কফিন নামায় রাখলো। ওই হুম। দিন পরের দিন সকালবেলায় আমার এক মামাতো বোনের বিয়ে ছিল, ঠিক করা বিয়ে। বিয়ে তো দিনও পাল্টাতে পারতেছে না। আর গ্রামের মানুষ মূর্খ মানুষ, ওরা বোঝে না কিছু না। মামার লাশটা খুললো না রাত্রে। কয়েক গ্রামের মানুষ আইছিল মামার লাশ দেখতে। দেশের লাশ আসতেছে, তারপরে আমার সে বড় করিছে নিজের মেয়ের মতো। এরকম দৃশ্য তো মানুষ দেখতে চায়। সেভাবে 2-3 গ্রামের মানুষ গেছে দেখতে, তার লাশ আর খুললো না। সেভাবে সকালবেলা মাত্র আমার 10টা মিনিট দেখতে দিল। ওই বর আসবে এই জন্য লাশ আমার দেখতে দেয়নি। পরে ওইখান থেকে সরাই নিয়ে আসলো। আমি তো সর্বনাশ চিল্লাপাল্লা করতেছি যে আমার মামার লাশ আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ দেখবো। পরে সবাই বলতেছে না না, ও নষ্ট হয়ে যাবে না, গন্ধ হয়ে যাবে না। কিন্তু যে মামা লাশ নিয়ে আসছিল ইব্রাহিম মামা বললো যদি 1 সপ্তাহ আমি রেখে দেখতাম আমার মামারে, তাহলে আমার মামার লাশ নষ্ট হতো না, এমন মেডিসিন দিয়ে দিছিল। কিন্তু 10 মিনিটের বেশি দেখতেই পারলাম না। মানে চেহারাটাই আমার মনে করার মতো কোনো নেই, এখনো মনে করতে পারি না।
যে কিরকম দেখেছিলাম মামারে মাটি দিল, ওই সময় আমি একটু নিয়ে চুপচাপ হয়ে গেছিলাম। কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগতো না। ক্লাস 7-এ পড়ি, তা মনে হবে জানি যে আমি ইন্টারে পড়ি, মানে উঁচু লম্বা হয়ে গেছিলাম। জি। তা সেভাবে সবাই বললো কি তাহলে বিয়ের প্রস্তাব যখন আসতেছে তখন ওরে বিয়ে দেওয়া যাক। বিয়ে দেওয়া তখন কি পরে- বিয়ের প্রস্তাব আসতেছিল? হ্যাঁ, ওকে, গ্রামে যেটা হয় আর কি, অল্প হ্যাঁ, বয়সী বিয়ের প্রস্তাব চলে বিয়ের আসে। জি। প্রস্তাব চলে আসে। আর যেহেতু মামা বিদেশে থাকে, সেই লোভে মানুষ নিতেও চাতো। ক্লাস 7-এ ওঠার পরে আমি 8-ই উঠবো, সেই মুহূর্তে আমার আর কি আমার মামা লাশের সাথে কিছু টাকা আইছিল, ওই টাকাটা খরচা করে আমাকে বিয়ে দিল। হুম। আর এমনি মামা আমার নামে যে টাকা 20 লাখ টাকা রেখেছিল, সেটা সেই বাংলাদেশ ব্যাংকে, ঢাকা বাংলাদেশ ব্যাংকে আমি নমিনি ছিলাম। আর মামা ছিল মূল মালিক। ওইখানে যে ইব্রাহিম মামা বাদে আর যারা থাকতো কলিগরা, হুম। তারা ওই মানে চেক বই বা যত ডকুমেন্ট ছিল ওরাই আর কি ওইটা নিয়ে আমাদের সেই বাংলাদেশ ব্যাংকেতে টাকা উঠাই নিছে তারা। আমি আর পাইনি ও টাকা। কি বলেন? হ্যাঁ, আমার বিয়ে যখন 3 মাস, আমার ওইখানে একটা ফুফাতো ভাই আমার মামা বাড়ি, কিছুদিন আমার মামার সাথে আছে ব্যবসায়িক ব্যাপারে একটু যোগাযোগ হয়েছিল। তো আমার আব্বা যখন জানতে পারলো যে আমার মামা বাড়ি ও আসা যা করতেছে আমার ফুফাতো ভাই, তখন আমার আব্বা বললো কি তাহলে শুনিস কেন যে লাখি আসে কবে ওদের বাড়ি, জি। তাহলে লাখি যদি আসতো বেড়াতি তোদের বাসায় তাহলে আমি একটু দেখতাম। আপনার আপন বাবা? আপন বাবা। তখন আমার ওই ফুফাতো ভাই আমার মামাদের বলিছে যে বিয়ে শাদী হয়ে গেছে, ওর বাপ একটু দেখতে চাচ্ছে, ও তো এখন যদি বাপের ওইখানে যাতায়াত করে তাহলে ওর ভালো হবে। আমার নানি বলার পরে আমি চিন্তা করলাম জীবনেও বাপের বাড়ি যাইনি। আমার শ্বশুর বলে যে বাপের সাথে যোগাযোগ রাখতে, যাইয়ে দেখি আমার বাপ কেমন। এই এতদিন পরে আপনার একটু উপলব্ধি হলো আর কি। হ্যাঁ, যেহেতু শ্বশুরবাড়ির সম্মানের একটা ব্যাপার, যে আমি বাপের সাথে যোগাযোগ রাখলে সেক্ষেত্রে আমার সম্মানটা একটু বাড়বে, যেহেতু আমার বাপ সম্মানী একটা লোক। 20 বছর ধরে সে মেম্বার ছিল। আপনার বাবা? আমার বাবা ছোট মামারে সঙ্গে করে নিয়ে আমি ফুফাতো ভাইয়ের বাড়ি গেছি। আমার ফুফু আগে বলেছে যে তোর আব্বা আসতেছে। তো শুনে আমার মানে আমার ভিতরে কিরকম একটা আনইজি ভাব? আনইজি ভাব লাগতেছে, যে কখনোই তো দেখিনি, আজকে প্রথম দেখবো। যখন আব্বা আমার সামনে আসলো, আসার পরে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এই লোকটারে তো আমি প্রতিদিনই দেখি, মানে স্কুলে যখন যেতাম তখন তো দেখতাম যে এই লোকটা ও। আমাকে ফলো করতো, এই লোকটা আমার কাছ থেকে পানি খেতো। এই আমার বাবা, মানে আমি পুরো ওইখানে অন্যরকম একটা চলে আসে আমার ভিতরে, যে এই লোকটারে সে আমার কোনোদিনও বলেনি যে আমি তোমার বাবা? না, কখনোই বলেনি। তখন আমার আব্বা আমার দেখি খুব করে তাকায়ে মানে কান্দিছে। কাইন্দে পরে আমারে জড়াই ধরিছে। পরে আমিও কান্নাকাটি করলাম, উনিও কান্নাকাটি করলো। করার পরে বলতেছে যে তোমার সাথে যোগাযোগ না রেখে ভুল করেছি, তোমারে না দেখে ভুল করেছি। তুমি আমার এখানে আসবা, যাবা, ই করবা। একথা প্রথম শুরুতে বলিছে। আমি বলছি, ঠিক আছে। কিন্তু আব্বা বলতে আমার একটু কষ্ট হইছে। আমার বারবার বলতেছে একটু বাবা বলে ডাকো, একটু বাবা বলে ডাকো, মা একটু ডাকো বাবা বলে। তা আমি ডাকতেছি না সেরকম। অনেক রাত পর্যন্ত রয়েছে। এর ভিতরে আমার দাদা আর দাদিরই সংবাদ দিচ্ছে আমার আব্বা, এইখানে লাখি আইছে, তোমরা যদি দেখা করো তাহলে আসো। প্রথম দেখতেছে পুত্রী এই জীবনে। 14 বছর বয়স আমার তখন। 14 বছর বয়সে বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে। আর আমিও ওই জীবনে প্রথম আমার দাদা আমার দাদিকে দেখলাম। পরে আব্বা চলে যাচ্ছে আর বলতেছে যে এরকম তোমার বাসায় যাওয়ার দরকার নেই, সকালবেলা এসে আমি তোমার সাথে এখানে দেখা করবানি। বাসায় গেলে ওই তোমার ওই মা বাড়ি অশান্তি করবে না, হ্যাঁ, ওগুলো তো তোমার ভালো লাগবে না। কিন্তু কথাটা শুনে আমার খুবই কষ্ট লাগিছে, যে আমি তো বাবার বাড়ি আইছি, বাবার বাড়ি যাব এই আশা নিয়ে, তাই না? তা সেইখানে আমার যদি বাবা বলে যে বাড়ি যাওয়ার দরকার নেই, তা আমি বললাম ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই, যাব না আমি। তো বিকেল বেলা ফুফু বলতেছে কি চল একটু হাঁটতে হাঁটতে বাবার বাড়ি না ঢুকিস তুই, মানে রাস্তা দিয়ে বাবার বাড়ি মানে একটু দেখে তো যাবি যে কোন জায়গায় বাবার বাড়ি বা কিরকম বাড়ি, একটু উকি দিয়ে যাও। একটু ওকে দিয়ে তো যেতে পারিস। আমার আপন ফুফু না, এটা হচ্ছে আমার বাপের ফুফাতো বোন। যাওয়ার পরে দেখি যে রাস্তার সাইডেই বাসা। তা আমার বড় মা ওই হাঁস মুরগির খাতি টাতি দিচ্ছে, একদম ওই রাস্তার সাইডে দাঁড়ায়। তখন আমার ফুফু বললো কি শোন, তোর আব্বা যতই না বলুক একটু ঢুকে একটু ঘুরে দেখে চলে আসবি, না বসলি তুই যে সালাম দিবি মারে, যেভাবে মারে সম্মান করতে হয় সেভাবে। আর আমি যে বলতেছি আম্মু আসসালামু আলাইকুম, সে আমার কথার কোনো জবাব দিল না। সে কিন্তু আমার চেনেও না। কষ্ট লাগলো আমার। তো আমি ফুফুরে বলতেছি ফুফু আমি ভিতরে যাবো না, তুমি চলো বাসায় চলো। তা বলতেছে না চল, তোর অন্য চাচিরা আছে সব, মানে ঘুরে দেখে যায়। আমার ফুফু আমাকে নিয়ে ওই চারি সাইডে আমার সব চাচাদের ঘর,
দেখালো ঘুরাই ঘুরাই। আমি যখন ফিরে আসতেছি আর এক চাচি বলতেছে এদের বাড়ি বসতি দিল না, তো কি হয়েছে, তা আমার বাড়িতে ই কর। তখনও আমার ওই মা কিছু বললো না, ওনার মনে মনে জিদ চাপতেছে যে আমি কেন এখানে গেছি, আর আমার আব্বা এই খবর জানে কিনা, বা আমার আব্বা আমার সাথে দেখা করেছে কিনা, ওনারে কিভাবে উনি শার্টিং দিবে, ওনার হচ্ছে সেইটা মাথার মধ্যে ঘুরতেছে। চাচাদের বাড়িতে ঘুরে টুরে আমি বাসায় চলে এসেছি। আসার পরে আমার আব্বা সন্ধ্যার পরে গেছে, যে বলতেছে তোমার না নিষেধ করলাম বাড়ি যাতে, তা তুমি গিলে কেন? তা আমি বলতেছি আমি বাড়ি যাব না কেন আব্বা, আমি যদি তোমার মেয়েই হই আর তুমি যদি আমার মানে পরিচয় দাও যে তোমার মেয়ে, তাহলে তো আমি তোমার বাড়ি যেতেই পারি নাকি? আব্বার ওই কথা বলার পরে আব্বা একটু অসন্তুষ্ট, আমারও খুব খারাপ লাগলো। পরের দিন সকালবেলা আমি চলে আসলাম। জি। চলে আসার পরে আমার আব্বা আমার শ্বশুর বাড়ি গেল, আমার আব্বা বেড়াইতে। আমার বাবা রাত 10টা না 11টার দিকে গেছে একটু মানে পুলিশের ঝামেলার জন্য। তা পুলিশের ঝামেলার জন্য গেলেও মানুষ তো মেয়ের বাড়ি খালি হাতে যেতে পারে না, তা আমার আব্বা খালি হাতে গেছে, তাহলে আমার অপমান না? তারপরেও আমি নিজেই বলেছি যে আব্বা খালি হাতে আইছেন, একটু মিষ্টি কিনে নিয়ে আসেন সকালবেলা। আমার আব্বা তাও আনলো না। এখান থেকে আমার আব্বার সাথে আমার ক্লোজ সম্পর্ক, আর আমি যোগাযোগ রাখি না। যখন আমার বিয়ে হয়ে গেল তখন আমি চিন্তা করলাম যে আমার জীবনে কিছু করতে হবে। তারপরে আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি দর্জি কাজের উপরে কি তোমার কোনো আগ্রহ আছে? শ্বশুর আপনাকে এটা জিজ্ঞেস করেছে? হ্যাঁ। আচ্ছা। তা আমি বললাম হ্যাঁ আব্বা। বললাম যদি শিখাই তাহলে তুমি শিখবা মন দিয়ে? তা বললাম হ্যাঁ আব্বা শিখবো। তা আমার শ্বশুর আমাকে দর্জি কাজ শেখার জন্য প্রথম ভর্তি আপনার স্বামী করলো। কি করতেন? বেকার। তারপরে আমার শ্বশুর আমাকে দর্জি কাজে ভর্তি করে দিল। দেওয়ার পরে আমি ওইখান থেকে দর্জি কাজ শিখলাম। এটা বিয়ের কতদিন পরে? বিয়ের 6 মাস পরে। 6 মাস পরে। হ্যাঁ। হাতের কাজ, সব ধরনের কাজ? সব ধরনের কাজ। আচ্ছা। তখন আমার তো কিছু টাকার দরকার, হাত খরচ, যেহেতু আমার এতদিন যেভাবে বড় হয়েছি বিলাসিতার ভিতরে। লেখাপড়া কি বন্ধ হয়ে গেল ওই সময়টাতে? হ্যাঁ, লেখাপড়া বন্ধ। আমার শ্বশুর বলেছিল লেখাপড়া করতে, কিন্তু আমি মানে সংসার, লেখাপড়া, তারপরে মামার চাপ, এগুলো সামলাতে পারছিলাম না। সামলাতে পারছিলাম না। মামা মারা যাওয়ার পরে আমি পড়া মোটেও মনে রাখতে পারতাম না, মানে পড়া কি কোনো কথাই মনে রাখতে পারতাম না, এরকম অবস্থা। আমি হাতের কাজ করতাম, লোকের এই যে আড়ঙের যে কাজগুলো ওগুলো আমি বাসায় নিয়ে ওগুলো করতাম। ওইখান থেকে আমার কিছু আসতো। আমার শ্বশুর আমাকে প্রচন্ড ভালোবাসতো। কিছু মহিলা উদ্যোক্তাদের সাথে পরিচয় হলো, তারা আমার প্রথম ট্রেনিং আমার যোগদান করলো যে তুমি এখানে ট্রেনিং করো। প্রথম ট্রেনিং করলাম আমি যুব উন্নয়নে। আচ্ছা। দর্জি কাজের উপরে ট্রেনিং করলাম। সেখান থেকে আমি ট্রেনিং করলাম, আবারও যুব উন্নয়নে আরেকটা করলাম। শিল্পকলা একাডেমিতে ট্রেনিং করলাম বিজনেস পলিসি, কিভাবে বিজনেস শুরু করতে হবে, কিভাবে কি করতে হবে। এটা করে আমি মানে খুব ভালো একটা রেজাল্ট পাইছি। জেসিকা হোটেলে একটা ট্রেনিং করলাম, এটাও বিজনেস পলিসির উপরে। যেহেতু আমার বিজনেস নিয়েই আমার চিন্তা ভাবনা যে আমি বিজনেস করব, এজন্য আমি বিজনেসের ট্রেনিং গুলোই করছি। তারপরে সেখান থেকে আমি ট্রেনিং করলাম আবা সেন্টারে। আচ্ছা। খুলনা আবা সেন্টার, বিজনেস পলিসির উপরে। স্যার আমারে প্রশ্ন করতেছে যে লাকি তোমাকে যদি 5,000 টাকা দেয় ব্যবসা করতে, ধরো 500 টাকা থাকলো, 4,500 টাকা ফুল তোমার মানে লসের আইটেম, এবার তুমি দোকান চালাবা কি করে? তখন একটু চিন্তা ভাবনা করে আমি স্যারের উত্তর দিলাম যে স্যার আমি 4,500 টাকা যে কারণে নষ্ট হয়েছে আমার, তারা কি চাচ্ছে, তাদের চাহিদা কি, এটা আমি না বুঝে আমি মানে মাল কিনেছি এবং তাদের দিছি। এবার এই 500 টাকা দিয়ে আমি অল্প জিনিস কিনবো, কিন্তু কাস্টমারের পছন্দ মতো এবং কাস্টমারে হ্যান্ডেল করতে পারবো এরকম জিনিসই আমি কিনবো। তখন স্যার আছে হাতে তালি দিয়ে বললো যে রাইট। তখন স্যার আমার জিজ্ঞেস করলো যে তুমি 6 মাস পরে নিজেকে মানে কোথায় দাঁড় করাতে চাও? তখন আমি স্যারের বললাম স্যার আমি 6 মাস পরে নিজেকে আমি একটা শোরুমের মালিক দেখতে চাই। তখন আমি মানে স্যার খুব খুশি যে 6 মাস পরে নিজেকে একটা শোরুমের মালিক হবে, স্বপ্ন তো অনেক বড়। অনেক বড় স্বপ্ন। তা বললো হ্যাঁ ইনশাল্লাহ তুমি পারবা। কত সালের গল্প এটা? 25 সালের গল্প। মানে এত বছর সংসার করছেন, এর মাঝখানে কোনো কিছু করা হয় নাই? না, এরকম ভাবে কিছু করা হয়নি, ছোটখাটো ভাবে। আমি সবসময় বিজনেসের চেষ্টা সাথে করে যাচ্ছে। জড়িত। আচ্ছা, চেষ্টা করে আমি ওই গেছেন। 6 মাস বিয়ের 6 মাস পর থেকে বিজনেসের সাথে জড়িত, কিন্তু ছোট ছোট বিজনেস গুলো সবই কাপড়ের বিজনেস? সব কাপড়ের, কাপড় কসমেটিক্স। কাপড় আর কসমেটিক্স। হ্যাঁ, এর উপরে আমার বিজনেসটা। এখন আপনি 2025 এর পর আপনি কি করতে পারছেন এই বিজনেস করে? 6 মাসের ভিতরেই শোরুম করেছি। তাই নাকি? হ্যাঁ। কোথায় শোরুম আপনার? আমার শোরুম আছে শাহপুর বাজারের আগে। এটা কিসের? কাপড়, কসমেটিক্স, স্যান্ডেল। কত টাকার প্রোডাক্ট আছে এখানে? 8 লাখ টাকার। 8 লাখ টাকার প্রোডাক্ট, মানে আপনি হচ্ছে এসএমই? হ্যাঁ। এসএমই, ওকে। এখানে সরকারের কোনো ঋণ আছে? না, সব নিজের? সব নিজের। এগুলো প্রোডাক্ট আসে কোথা থেকে? বানান আপনারা কি নিজেই? হ্যাঁ, আমি নিজেই টেলারিং মাস্টার।
আমি টেলারিং, মানে আমি কেটে দেই, আমার লোক আছে 4 জন, তারা সেলাই করে। তারপরে আমি এই কসমেটিক তো আমি এখান থেকে কিনি, চকবাজার থেকে কিনি কসমেটিকের ও আইটেমটা। কিনে আপনি ওখানে হ্যাঁ, সেল করেন? তারপরে আমি এটা কি গ্রাম? গ্রাম, ও আচ্ছা, গ্রামের আমি মধ্যে। নিজেই গ্রাম তো 8 লাখ টাকা অনেক টাকা। হ্যাঁ। হ্যাঁ, নিজেই ডিজাইন করি, নিজেই হাতের কাজ মানে করি, কিন্তু চোখের সমস্যার জন্য করতেছি না, লোক দিয়ে করাই। হাতের কাজে ডিজাইনের জামাও তৈরি করি। বাচ্চাদের 18টা ডিজাইন শিখেছি, হুম। আর বড়দের 12-13টা ডিজাইন শিখেছি, হুম। সব ডিজাইনের জামা। এখন বর্তমান আমি আছে ডিজাইন মাস্টার বললে চলে, সবাই আমার কাছে ডিজাইন নিয়েই আসে। আপনার তাহলে এখন শোরুম আছে এবং কতজন লোক কাজ করছে বললেন? 4 জন। 4 জন লোক রেগুলার কাজ করে এখানে। হ্যাঁ, ওকে। আর আপনার পরিবারের আয় বলতে গেলে এখান থেকেই আসে? এখান থেকে এই দোকান থেকে। আসতেছে। আমার হাজবেন্ডের টাইলসের কারখানা আছে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2টো ছেলে। কাপড়ের দোকান কয়টা আপনার? কাপড়ের দোকান একটা, আর কসমেটিক আর স্যান্ডেল একটা। তার মানে 2টো দোকান আপনার? 2টো দোকান। ওকে। এবং পাশাপাশি আপনি প্রশিক্ষণও দিচ্ছেন? পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছি। আমার ইচ্ছা ছিল যে এমন কোনো কাজ নাই যে একটা পুরুষ লোক যত কাজ পারে আমিও তত কাজ শিখবো। তো আলহামদুলিল্লাহ আমি সব কাজই পারি। আলহামদুলিল্লাহ। কাজ, এই কারেন্টের কাজ থেকে শুরু করে ইলেকট্রনিকের যত কাজ আছে সব আমি করতে পারি। আপনি এই গল্পটা কেন বললেন আজকে? এই এত বড় একটা প্ল্যাটফর্মে এসে, সোশ্যাল মিডিয়া তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আমি এত লড়াই করে এই পর্যন্ত পৌঁছতে পারিছি, তাহলে মানুষ ইচ্ছা করলেই পারে। পারে। সে যদি নিজেকে দাঁড় করানোর ইচ্ছা করে যে আমি নিজেকে অমুক জায়গায় দাঁড় করাবো, আপনার বর্তমান অবস্থান নিয়ে আপনি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আল্লাহ আমার ততটুকু মিদা দিছে, ব্রেন দিছে, যে আমি যে কাজ দেখি একবার সে কাজ আমি করতে পারি। ওনার সফলতার স্কেল যদি আপনি অর্থনৈতিকভাবে মাপতে যান, তাহলে আপনাকে মাপতে হবে যে গ্রাম অঞ্চলে বড় হওয়া একটা মেয়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বড় হচ্ছে, এবং সবচেয়ে বড় যুদ্ধটা ছিল মানসিক যুদ্ধটা। মা থেকেও নেই, বাবা থেকেও নেই, এবং যাকে তিনি বাবা হিসেবে জেনেছেন, যার সাপোর্টটা উনি পেয়েছেন, তিনি মারা গেলেন বিদেশ বিভুঁয়ে, এবং তাকে দেখা ওই মৃত্যুর সময়টুকুতেই। এরপরে ক্লাস 8-এ লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, স্বামীর সংসারে যাওয়া। প্রতিটা মেয়েই স্বামীর সংসারে গিয়ে নতুন চ্যালেঞ্জ ফেস করে, উনিও করেছেন। কিন্তু উনি সবসময় মনের মধ্যে একটা আগ্রহ রেখেছেন যে আমি যেখানেই থাকি না কেন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং সেটা তিনি করেছেনও। দুটো দোকানের মালিক এবং বেশ কয়েকজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন উনি। তো ফ্যাক্ট আসলে এটাই যে মানে যার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব ততটুকু সে যেন করে। আজকের এই গল্পটাই মূলত সেই জায়গাটাতে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুলনা থেকে আসছেন আপনার জি, গল্প বলার জন্য। আপনার মার জন্য শুভকামনা থাকবে, আপনার জন্য শুভকামনা থাকবে। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সালামু আলাইকুম।